কয়েক দফা পরিবর্তনের পরও মগবাজার মৌচাক ফ্লাইওভারের নকশায় ঘাটতি, সুফল পাওয়া নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। প্রকল্পের প্রয়োজনেই বাড়ছে সময় ও ব্যয়, বলছেন পরিচালক। চা দোকানদার বাবুল হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, মিরপুর শাহ আলী থানার 5 পুলিশকে বিভাগীয় শাস্তির সুপারিশ। বাংলাদেশে প্রতি বছর প্রায় 12,000 নারী আক্রান্ত হচ্ছেন জরায়ুমুখ ক্যান্সারে, মারা যান 6,500। অসচেতনতায় বাড়ছে রোগের ভয়াবহতা। বিভিন্ন পদক্ষেপের পরও নিম্নমুখী দেশের পুঁজিবাজার, লেনদেন বাড়লেও কমছে শেয়ারের দর। দায়িত্বহীন মন্তব্যই অস্থিরতার কারণ, বলছেন সংশ্লিষ্টরা। এবং নেত্রকোনা স্টুডিও ব্যবসার আড়ালে কিশোরীদের অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ চাকুরিচ্যুত বিজিবি সদস্যের বিরুদ্ধে। ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। নির্মাণ কাজ যতই এগুচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভার নিয়ে ততই যেন বাড়ছে বিতর্ক। যানজট নিরসনের জন্য এই ফ্লাইওভারের পরিকল্পনা হলেও নকশার বিভিন্ন ঘাটতির কারণে তা কতটুকু সম্ভব তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তবে প্রকল্প সংশ্লিষ্টরা তা আমলে না নিয়ে বলছেন এই ফ্লাইওভার থেকে সর্বোচ্চ সুবিধাই পাবে নগরবাসী। একই সঙ্গে দফায় দফায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠলেও পরিচালক বলছেন প্রকল্পের প্রয়োজনেই তা বাড়ানো হয়েছে। তাফসির বাবুর রিপোর্ট। বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজের অগ্রগতি এখন দৃশ্যমান। তবে নির্মাণের এই পর্যায়ে এসে ফ্লাইওভারের বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। মগবাজার মৌচাক ফ্লাইওভারের এই অংশটি রাজধানীর শান্তিনগর রাজারবাগ থেকে মৌচাক মালিবাগ হয়ে এই মগবাজার মোড়ের উপর দিয়ে সোজা গিয়ে নেমেছে বাংলা মোটরে। তবে এই ফ্লাইওভারটিতে এই মগবাজার চৌরাস্তায় এসে ডানে মোড় নিয়ে তেজগাঁও অভিমুখে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় আদতে একবার যেসব গাড়ি এই ফ্লাইওভারে উঠবে তাদের সবগুলোকে গিয়ে নামতে হবে বাংলা মোটরে। ফ্লাইওভারে ডানে মোড় নেয়ার এই সমস্যা রয়েছে মৌচাকে, মালিবাগে এবং হাতিরঝিল মোড়ে। এছাড়া পুরো ফ্লাইওভারেই আরও কয়েকটি স্থানে অন্তত 10টি রাইট টার্নের সুযোগ না থাকায় বিড়ম্বনায় পড়বে ফ্লাইওভারে ওঠা যানবাহনগুলো। মৌচাক এবং মালিবাগে দুইটা পরপর সিগন্যালের জন্য যে কনজেশনটা হচ্ছে এটাকে দূরীভূত করতে হবে। কিন্তু এখন যেটা হচ্ছে তাতে কিন্তু ওই জায়গায় কিন্তু আবার সিগন্যাল উপরেও যাচ্ছে, তাহলে প্রজেক্টের অবজেক্টিভ তো ফুলফিল হলো না। এক্ষেত্রে প্রকল্প পরিচালক বলছেন ব্যস্ত শহরে জায়গার অভাবে ডানে মোড় নেয়ার ব্যবস্থা করা যায়নি। তবে এর সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন বিশ্লেষকরা। যেখানে ইচ্ছা সেখানেই আপনি ধরেন রাইট টার্ন দেওয়ার সুযোগ কম, সেক্ষেত্রে হিউজ এলাকা লাগবে। আমি একটা ফ্লাইওভার করবো, নিচের রাস্তার আমি যানজট কমাতে চাই, তাহলে রাইট টার্নগুলিকে কমফোর্ট দিয়ে উপরে নিয়ে যাই। তাহলে কি হবে, উত্তর দক্ষিণে চলবে একটা সিগনালে, পূর্ব পশ্চিম চলবে আরেকটা সিগনালে, তাহলে গ্যাপ ক্যাপাসিটি হয়ে যাবে ডাবল হয়ে গেলেই নিচের রাস্তা হালকা পাতলা হয়ে যায়। এদিকে বারবার ব্যয় ও মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা সমালোচনার মুখে পড়লেও এই কর্মকর্তা বলছেন ভূমিকম্প নিরোধক প্রযুক্তির সংযোজন সহ ফ্লাইওভারের প্রয়োজনেই ব্যয় বেড়েছে। আমরা ভূমিকম্প সহনীয় করার জন্য আমরা শক ট্রান্সমিশন ইউনিট ব্যবহার করছি। মগবাজার এবং মৌচাক এটা যানজটের জন্য ঢাকা শহরে দীর্ঘদিন যাবৎ বিখ্যাত, সেই দুই নামটা হয়তো খুঁজবে ইনশাল্লাহ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে প্রতি 5 জন ক্যান্সার রোগীর একজন জরায়ুমুখের ক্যান্সারে ভুগছেন। প্রতি বছর প্রায় 12,000 নারী নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন প্রায় 6,500 জন। অসচেতনতা এবং রোগের বিষয়ে অহেতুক লজ্জার কারণেই এই রোগের ভয়াবহতা বাড়ছে বলে মত চিকিৎসকদের। ইশরাত জাহানের রিপোর্ট। রোগটা ক্যান্সার, তারপরও একটু সচেতন হলেই এটা প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সারকে জয় করে সুস্থ হওয়া কাজী রোজি বারবারই জোর দিচ্ছিলেন সচেতনতার উপর। আজকে 23 বছর ধরে সেই ক্যান্সার নিয়ে সার্ভাইভাল হয়ে আমি বেঁচে আছি। পারিবারিক সচেতনতা একটা বিরাট ব্যাপার, পারিবারিক সহযোগিতা আর একটা ব্যাপার, পারিবারিকভাবে নিজেকে তুলে ধরতে পারাটা আর একটা ব্যাপার। আমি যদি না বলি আমার পরিবার কি করে আমাকে সাহায্য করবে? আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার IARC পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে প্রতি বছর প্রায় 5.5 লাখ নারী এই ক্যান্সারে আক্রান্ত হয়, মারা যায় 2.5 লাখেরও বেশি। এর মধ্যে উন্নত বিশ্ব ও স্বল্পোন্নত দেশে এই রোগে আক্রান্ত ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো।
IARCর হিসেব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে নতুন করে প্রায় 12,000 নারী এই রোগে আক্রান্ত হয় এবং মারা যায় প্রায় 6,500 নারী। রোগীরা বুঝতে পারে না, কারণ প্রাথমিক অবস্থায় ক্যান্সারের কোনো উপসর্গ থাকে না। সাধারণত 35 থেকে 55-60 বছরের মহিলাদের বেশি হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার। এই জন্য আমরা যদি পরীক্ষাটি 30 বছর থেকে করতে থাকি, তাহলে কিন্তু ক্যান্সার হয়ে যাওয়ার আগে আমরা এগুলা প্রতিরোধ করে ফেলতে পারবো। একেবারেই প্রাথমিক কিছু ব্যবস্থা নিলে জরায়ু মুখের ক্যান্সার শুরুতেই প্রতিরোধ সম্ভব বলে জানালেন চিকিৎসক। বাল্যবিবাহ, অল্প বয়সে বাচ্চার মা হওয়া, অনেক সন্তান জন্ম দেওয়া, ঘন ঘন সন্তান হওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামের একটা ভাইরাসের ইনফেকশন, যেটা বারবার হলে জরায়ু মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। মহিলারা তো তারা তো সংকোচে, লজ্জায় তারা বলে না। আমাদের প্রত্যেকের বাড়ির মহিলা সদস্যদের এই বিষয়টা দেখতে হবে। বাংলাদেশে প্রতি বছর জানুয়ারি মাসকে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শাহ আলী থানা যেন এক আতঙ্কের নাম। হেনস্থার ভয়ে কেউই সেবা নিতে যান না সেখানে। চাঁদাবাজি, হয়রানি, পুলিশের সোর্সের নামে নাজেহাল সহ থানার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। নিরাপত্তা দেয়ায় যাদের প্রধান দায়িত্ব, সেই পুলিশের অত্যাচারে অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ক্যামেরার সামনে কথা বলতে ভয় পেলেও ক্যামেরা সরাতেই জানা গেল অভিযোগের ফিরিস্তি। সম্প্রতি চাঁদা না দেয়ায় চা দোকানি বাবুলের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে এই থানার পুলিশের বিরুদ্ধে, যে ঘটনায় মারা যায় বাবুল। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত বুধবার রাতে মিরপুরের গুদারাঘাটে চাঁদা না পেয়ে পুলিশ চা বিক্রেতা বাবুল মাতব্বরের কেরোসিনের চুলায় বাড়ি মারলে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে আগুন ধরে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা গেলে শাহ আলী থানার বিরুদ্ধে অভিযোগ ওঠে এলাকাবাসীর মধ্যে। একটা ভালো লোক যদি ধরে দিতে হবে না, এলে ধরে এটা মাদক মামলা দিন, মামলা দিন, হিরোইন মামলা দিন। দেখা গেছে ভালো লাগে এলাকার নির্যাতিত বেশি হয়। পরবর্তী এলাকায় যারা অপরাধী তারা নির্যাতিত হয় না। স্বরাষ্ট্রমন্ত্রীর চোখ দুটা যে পর্যন্ত থাকে বাউন্ডারির ভিতরে ওই পর্যন্তই সব ঘুমায় থাকে। তবে শাহ আলী থানার অধীনে অন্য সব এলাকায় পুলিশের সেবা আর নিরাপত্তার প্রশ্নে নীরবতা পালন করাই নিরাপদ বলে মনে করেন এখানকার বাসিন্দারা। তবে ক্যামেরা সরাতেই অভিযোগের ফিরিস্তি যেন শেষ হয় না। অহরহ পাওয়া যায় পুলিশের হয়রানির শিকার ব্যক্তিদেরও। একদিন আমি বলছি আপনার বাজারে রাখা দেন, আমি বাসায় যাইগা আপনার লাগে নিত্য আপনি একটি কোন কাহিনী করেন। আপনি তো কালকে আমার দোকান থেকে সিঙ্গারা খাইছেন, তাইলে এখন আমাকে চা খাইতে কিছু দিয়ে যা। একজন ধরছে, ওর কাছে কিছু পায় না, ওর কাছে 4টা বাবা দিয়া গেছে কি বাবার ব্যবসা করো, টাকা দে 50 টাকা বাধ্য হয়ে দিতে হবে। যে ছেলেটা আমার সাথে বাজার করে আনবে এই ছেলেটা বলতেছে জোর বলতেছে একে স্যার 10টা দিয়ে চালান করে দেন, কিছু আসবে। আর ওদের কিছু সোর্স আছে, এই সোর্সেরা যদি রাত্রে 12টা 1টার সময় ফোন না দেয়, এরা সাথে সাথে এদিকে নিহত চা দোকানি বাবুলের পরিবার একমাত্র আয়ের লোকটিকে হারিয়ে আবারও পথে নেমেছেন রুটি রোজগারের খোঁজে। ছোট মেয়ে লাবণী অনিশ্চিত জেনেও বাবার ইচ্ছা পূরণ করতে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মঙ্গলবার। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর চা দোকানি বাবুলের পরিবার স্বস্তির বদলে আছেন আতঙ্কে। আমার বাবাকে যখন দুপুরবেলা থ্রেট দেওয়া হয়, ঘটনাটা ঘটানো হয় রাত্র 9:30টায়, তাহলে এখানে তো নিরাপত্তা আমার বাবার ছিল না। এখন আমার বাবা চলে গেছে, আমরা প্রতিবাদ করতেছি বিচারের জন্য, এখন তো আমরা অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি। এসব অভিযোগের বিষয়ে শাহ আলী থানায় যাওয়ার পর কাউকে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে কথা বললে এসব অভিযোগ অস্বীকার করে ক্যামেরার সামনে আসতে অস্বীকৃতি জানান থানার দায়িত্বরত তদন্ত কর্মকর্তা। নাজেহাল বা হেনস্থা করছে রাস্তাঘাটে অথবা পয়সা তুলছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? কোথায় কোথায় পয়সা তুলছে? আমার থানায় এরকম কোনো ইয়ে আছে আপনার থাকলে বলেন। আমার তো জানা মতো এই ধরনের কোনো রেকর্ড আমাদের কাছে নাই। এমনকি শাহ আলী থানার বিষয়ে মিরপুর জোনের ডিসি অফিসে 2 দিন গিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে চা দোকানি বাবুল হত্যার ঘটনায় শাহ আলী থানার ওসি সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে মিরপুর জোনের গঠিত তদন্ত কমিটি। গতকাল বিকেলে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদ আহমদ খান মিরপুর জোনের উপ কমিশনারের কাছে এ প্রতিবেদন জমা দেন। এর আগে পুলিশের উপস্থিতিতে চা দোকানি বাবুলকে মারধর ও অগ্নিদগ্ধ করার ঘটনায় প্রথমে শাহ আলী থানার 3 উপপরিদর্শক, 1 সহকারী উপপরিদর্শক ও 1 কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। পরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়। এই ঘটনায় গঠিত 2টি কমিটির মধ্যে ডিএমপির শৃঙ্খলা বিভাগের উপকমিশনারের নেতৃত্বে গঠন করা কমিটির প্রতিবেদন আগেই জমা দেওয়া হয়েছিল। 2টি প্রতিবেদনেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
যে পুলিশ সদস্যের সামাজিক দায়বদ্ধতা থাকবে না তাদের কোনো থানার ওসি করা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। গতকাল দুপুরে রংপুরে কমিউনিটি পুলিশের বিভাগীয় সমাবেশে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, এ বিষয়টি আগে নিশ্চিত করতে হবে। জনগণকে আমরা এম্পাওয়ার করতে চাই, জনগণকে ক্ষমতাসীন করতে চাই। এই জন্য আমরা কমিউনিটি পুলিশের ব্যানারে আমরা ওপেন হাউস ডে করেছি। ওপেন ডে হাউসের মধ্যে আমরা কি করেন, থানার আগে এসে থানার ক্যাম্পাসে এসে জনগণ বলবে পুলিশের কি ব্যর্থতা, ওসির কি ব্যর্থতা, ওসির সামনে ওসিকে বলতে হবে আপনার এই ব্যর্থতা আছে। যে সমস্ত অফিসারদের গণমুখী মানসিকতা থাকবে না, সেবামুখী মানসিকতা থাকবে না, মানুষের সেবক হিসাবে কাজ করে মানসিকতা থাকবে না, তাদেরকে ফিল্ডে রাখা যাবে না। সময় সংবাদ আরো থাকছে। চাঁদপুরে এবছর নতুন 31টি প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু। শিক্ষার সুযোগ পাচ্ছে শতাধিক গ্রামের কয়েক হাজার শিশু। নেত্রকোনায় স্টুডিও ব্যবসার আড়ালে কিশোরীদের অশ্লীল ভিডিও চিত্র ধারণের অভিযোগ উঠেছে বিজিবির চাকরিচ্যুত এক নায়কের বিরুদ্ধে। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও ইন্টারনেট ও মোবাইলে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এ অবস্থায় অভিযুক্ত স্টুডিও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুর্নীতির দায়ে 2009 সালে চাকরিচ্যুত হন বিজিবি নায়ক নেত্রকোনার সদর উপজেলার ফচিকা গ্রামের আমিনুল ইসলাম মাসুম। এরপর স্থানীয় বাজারে নীলা ডিজিটাল মডেলিং স্টুডিও নামে শুরু করেন স্টুডিও ব্যবসা। কিন্তু দীর্ঘদিন ধরে এই স্টুডিওতে ছবি তুলতে আসা কিশোরীদের নানা প্রলোভন দেখিয়ে আপত্তিকর ছবি তোলেন আমিনুল। পরে গোপন ক্যামেরায় ধারণকৃত এসব ভিডিও চিত্র অর্থের বিনিময়ে বাজারে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানির পর মঙ্গলবার দুপুরে স্টুডিওটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। মেয়েরা তার কাছে আসলে তারপর মেয়েদেরকে সে নষ্ট করতেছে। এই ছবিগুলা তার কম্পিউটারের মধ্যে আমরা পাই গেছি। এদিকে অভিযুক্ত আমিনুলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইচ্ছার বিরুদ্ধে এরকম মেয়েদেরকে অসামাজিক কার্যকলাপে সে লিপ্ত করছে এবং এটি সে ভিডিও চিত্র সে নিজেই ধারণ করে রাখছে। এখন পর্যন্ত কোনো পুলিশের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। আসামি দ্রুত যেন অ্যারেস্ট হয় সেই প্রত্যাশা আমি করি। আমরা দাবি জানাইতেছি যে এটা দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি যেন সে পায়। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তার কম্পিউটারটা সিজ করা হয়েছে, আমরা এটা যাচাই করে দেখছি। যদি ওইরকম কোনো নেকেট কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আমিনুল। সময় সংবাদ, নেত্রকোনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেটের ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এই ঘটনায় মালয়েশিয়া থেকে আসা রোমান তালুকদার নামে ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া জানান, গতকাল সন্ধ্যায় তল্লাশির সময় মেটাল ডিটেক্টরে রোমানের পেটের ভেতরে থাকা ধাতব বস্তু ধরা পড়ে, কিন্তু জিজ্ঞাসাবাদে রোমান তা অস্বীকার করেন। পরে উত্তরের একটি বেসরকারি ক্লিনিকে এক্স রে করার পর রোমানের পেটে স্বর্ণের অস্তিত্ব নিশ্চিত হয় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। পরে বিশেষ প্রক্রিয়ায় রোমানের পেট থেকে 9টি স্বর্ণের বার বের করা হয়, যার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আমরা তাকে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত দীর্ঘ 5 ঘন্টার সময় আমরা বিভিন্নভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করি যে তার নিকট যদি মেটাল বা গোল্ড থেকে থাকে তাহলে সে আমাদের নিকট যেন ঘোষণা দেয় অথবা ঘোষণা ফর্মে ঘোষণা দেয়, কিন্তু সে কোনোভাবে তার নিকট কোনো গোল্ড আছে এটা স্বীকার করেনি। অবশেষে উত্তরা একটা ক্লিনিকে নিয়ে গিয়ে সেখানে এক্স রে করি। এক্স রে করার পরে তাকে জিজ্ঞাসা করে গোল্ড আছে, সে বলে নেই। এক্স রে রিপোর্ট দেখানোর পরে সে আছে। এক্স রে রিপোর্ট দেখানোর পরে সে স্বীকার করে যে হ্যাঁ আছে পেটের ভিতরে, এবং এখানে কয়টা আছে সে বললো এখানে 3টা পুটলিতে 9টা গোল্ড বার আছে। একদিনের ব্যবধানে মালয়েশিয়া ও কাতারে প্রায় 20 লাখ শ্রমিক পাঠানোর সুখবর পেয়েছে বাংলাদেশ। রিক্রুটিং এজেন্টদের সংগঠন বাইরার মতে সরকারিভাবে G2G+ পদ্ধতিতে লোক না পাঠিয়ে ব্যবসায়ীদের মাধ্যমে B2B পদ্ধতি হলে মালয়েশিয়ায় আরও বেশি লোক পাঠানো যেত। তবে অভিবাসন পর্যবেক্ষকরা মনে করেন, যেভাবেই লোক যাক না কেন সরকার বা বাইরার পক্ষ থেকে তাদের কাজ ও মজুরি নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
যা নিশ্চিতে সরকার শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি জানান, এ মাসের মধ্যেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর চুক্তি চূড়ান্ত হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বরাবরই কম মূল্যে দক্ষ শ্রমিক পাওয়ায় বিশ্ববাজারে বাংলাদেশিদের চাহিদা অনেক বেশি। গত কয়েক বছর অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ায় এ চাহিদা কিছুটা কম থাকলেও মালয়েশিয়া 15 লাখ শ্রমিক নেয়ার ঘোষণার মধ্য দিয়ে তা আবারও বাড়ল। এর একদিন আগেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারও বাংলাদেশ থেকে আরও 3 লাখ শ্রমিক নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অভিবাসন পর্যবেক্ষক ও রিক্রুটিং এজেন্সিগুলোর মতে এটি বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন আরও বাড়াতে বড় ভূমিকা রাখবে। যদিও বাইরা মনে করে সরকার টু সরকার পদ্ধতি না হয়ে সরাসরি B2B পদ্ধতিতে শ্রমিক পাঠানো হলে তা আরও ভালো হতো। ব্যবসায়ীরা বাইরার পক্ষ থেকে আমরা B2B পদ্ধতিতে চেয়েছিলাম। B2B পদ্ধতিতে হলে ব্যবসাটার লোকজন আরও বেশি বেশি করে লোক যাওয়া পসিবিলিটি ছিল। আউটসোর্সিং কোম্পানি না থাকাটাও একটা বিরাট পজিটিভ ব্যাপার, কারণ তারা লোক নিয়ে যেত, কাজ হয়তো নেই তারপরেও লোক নিয়ে যেত। মালয়েশিয়াগামী শ্রমিকদের প্রাথমিক মজুরি ধরা হয়েছে 900 রিঙ্গিত আর কাতারের জন্য কমপক্ষে 900 রিয়াল। এদিকে রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে এবার কেউ হয়রানি হবে না বলে জানিয়েছে বাইরা। এক্ষেত্রে সরকারকে আরো স্বচ্ছ হবার পরামর্শ অভিবাসন পর্যবেক্ষকদের। বিভিন্ন মন্ত্রী বিভিন্ন জায়গা থেকে অ্যাডভাইস আসতে থাকে মন্ত্রণালয়ের উপরে যে আমার একে নাও, এই করো। এই ধরনের কাজগুলো যদি পরিহার করা যায় তাহলে অবশ্যই এটা সম্ভব। মালয়েশিয়ান শ্রমিক যারা আছে তারাও 900 রিঙ্গিত পাবে, বাংলাদেশ থেকে যে শ্রমিকটা যাবে সেও 900 রিঙ্গিটে পাবে। 900 স্ট্যান্ডার্ড এটা আমরা ধরছি না। অফিসিয়ালি যদি বলা থাকে 900 রিঙ্গিত দেব এবং ব্যাংকের মাধ্যমে টাকা দেব, পরবর্তীতে ব্যাংক কার্ড দিয়ে মালিক পক্ষ কিন্তু সে টাকা ওখান থেকে ওই 500 রিঙ্গিত মতো দিয়ে বাকিটা বের করে নেন। গতবারের মতন যদি লোক নেওয়া হয় অথচ কাজ দেয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে কিন্তু এটা আবার বিপদ বয়ে আনবে। আমাদের রিক্রুটিং এজেন্সির কেউ মিথ্যা কথা বলে এই লোক বিদেশে পাঠায় না, এটা আমি 100% সত্যি। আমরা সবসময় প্রস্তুত আছি। আমার ডাটাবেজ আছে, আমাদের অনলাইনে সিস্টেম আছে, সব কিছু আছে, বিওবিটি আছে। আমরা দিনে 5000 লোক পাঠাতে পারবো। চুক্তি কবে নাগাদ হতে পারে? আমার মনে হয় এই মাসে হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে ফরেন রিজার্ভ আছে প্রায় 25 বিলিয়ন, যার মধ্যে 14 বিলিয়নেরই বেশি এসেছে প্রবাসীদের কাছ থেকে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশের পুঁজিবাজার উন্নয়নে গেল বছর বেশ কিছু পদক্ষেপ নিলেও লাগাতার নিম্নমুখী অবস্থা থেকে ফিরতে পারেনি বাজার সূচক। নতুন বছরে টাকার অঙ্কে লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। সংশ্লিষ্টরা বলছেন, বাজার দর সম্পর্কে দায়িত্বহীন মন্তব্যই শেয়ার বাজার অস্থিরতার প্রধান কারণ। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং নতুন নতুন প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে গেল বছর নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। প্রত্যাশা ছিল নতুন বছর ঘুরে দাঁড়াবে দেশের 2 পুঁজিবাজার, কিন্তু গেল বছরের 200 কোটি টাকার প্রতিদিনকার লেনদেন নতুন বছরের 500 কোটির ঘরে পৌঁছালেও নিম্নমুখী থাকে সবকটি সূচক। পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্টক এক্সচেঞ্জগুলোকে ডিমিউচুয়ালাইজেশন, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন, গণপ্রস্তাবের আইন সংস্কার, ডিসিতে সহ বিনিয়োগকারীদের স্বার্থে বেশ কিছু সংস্কার করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। কিন্তু এখনো সংস্কারগুলো কার্যকরী না হয় পুঁজিবাজারের উন্নয়ন প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বলে মনে করেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ব্যাংক অত্যন্ত আগ্রাসিক ভূমিকা পালন করতেছে পুঁজিবাজারের জন্য, কারণ তারা হলো ব্যাংকের নিয়ন্ত্রণ সংস্থা, ব্যাংক সম্পর্কে তারা নিয়ন্ত্রণ করবে, কিন্তু পুঁজিবাজার নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ সংস্থা। যদি সে ব্যাংকও নিয়ন্ত্রণ করে, পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের পুঁজিবাজার আগ্রাসীর মেইন কারণ হয়ে দাঁড়াবে। বিনিয়োগকারীদের মূলধন তুলে নেওয়ার প্রবণতা, ডিএসসির সফটওয়্যার বিপর্যয় এবং বিভিন্ন ব্যক্তিদের পুঁজিবাজার নিয়ে দায়িত্বহীন মন্তব্য করাই নতুন বছরে পুঁজিবাজারের দরপতনের অন্যতম কারণ বলে মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। কনফিডেন্সের একটা অভাব কিন্তু সবসময় আমরা লক্ষ্য করছি। তার সাথে বাংলাদেশ ব্যাংকের কিছুটা সহনীয় নীতিগুলো যদি সহনশীল হতো তাহলে বাজারটা আরেকটু ভালো হতো। বাজারে একটা ইম্প্যাক্ট পড়বে। 2016 সালটাকে যেহেতু ইকোনমির দিক থেকেও একটা টেক অফের সময়, অ্যাট দ্য সেম টাইম পুঁজি বাজারও টেক অফের একটা সময়, সো কাজেই সামনের দিনগুলো ভালো হবে আমি আশা পোষণ করছি। অত্যাধিক স্পর্শকাতর এই বাজার উন্নয়নে সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি এ বিষয়ে মন্তব্য করতে সতর্ক হওয়ার পরামর্শ বাজার সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। দুর্গন্ধ থেকে মুক্তি পেতে বর্জ্য সংরক্ষণে করা হচ্ছে 4টি বিশেষ ভবন। আগামী 3রা এপ্রিল থেকে সারা দেশে শুরু হচ্ছে 2016 সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী ৩রা এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে তত্ত্বীয় পরীক্ষা, আর ১১ জুন থেকে ২০ জুনের মধ্যে নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা। গত কয়েক বছর ধরে ১লা এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবছর ১লা এপ্রিল শুক্রবার হয় ৩ তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার এই সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। চাঁদপুরের শতাধিক গ্রামে শিশুদের জন্য ছিল না কোনো প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল হাজার হাজার শিশু। তবে গত ২ বছরে বেশ কিছু গ্রামে নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। চলতি বছর ৩১টি বিদ্যালয়ে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্রামে নতুন বিদ্যালয় হয়েছে, তাই দল বেঁধে ছুটে আসছে শিশুরা। জাতীয় সঙ্গীত, তারপর শরীর চর্চা দিয়ে শুরু হয় শিশুদের পাঠদানের সূচনা। এরপর শ্রেণীকক্ষে চলে পাঠ্য বইয়ের সঙ্গে তাদের মিতালি। চাঁদপুরের মতলব দক্ষিণের পশ্চিম পিংড়া কিংবা সদর উপজেলার আনন্দবাজার এমন আরও ২৯টি গ্রামে এই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষাবর্ষ। আনন্দের সীমা নেই শিক্ষার্থী ও গ্রামবাসীর। গ্রামে আগে স্কুল ছিল না, কষ্ট করে হেঁটে দূরে যেয়ে পড়তাম। তারপরে আমাদের গ্রামে স্কুল করছিল, আর আমাদের জন্য ভালো হয়েছিল। আমাদের এখানে স্কুল ছিল না বহুদিন যাবত, এখন নতুন স্কুল হওয়াতে আমাদের ছেলেমেয়ের জন্য বহুত আনন্দিত। চাঁদপুর জেলায় ৩১টি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তবে নতুন বিদ্যালয়ে শিক্ষকদের কোনো পদ সৃষ্টি না হওয়ায় অন্য বিদ্যালয় থেকে এনে সংযুক্তির মাধ্যমে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক দূরে স্কুল ওরা যেতে পারছিল না, সেজন্য আমাদেরকে এখানকার কোমলমতি শিশুদেরকে ভালোভাবে কিছু অক্ষর জ্ঞান ভালোভাবে যাতে আমরা দিতে পারি, সেজন্য আমাদেরকে এখানে ডেপুটেশনে পাঠানো হয়েছে। আমাদের এখানে টিচার কম থাকার কারণে আমাদের পাঠদান খুব কষ্টকর হচ্ছে। এখানে যদি টিচার বেশি দেওয়া হয় তাহলে আমাদের শিক্ষার মান আরেকটু বাড়বে। তবে সংকট দূর করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই কর্মকর্তা। পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে ডেপুটেশনের মাধ্যমে বিদ্যালয়গুলি চালাচ্ছি। অচিরেই বিদ্যালয়গুলি পদ সৃষ্টি করা হবে। পদ সৃষ্টি করা হলে সেখানে আমরা পদায়ন করে বিদ্যালয়গুলি পরিচালনা করব। চাঁদপুরের ৮টি উপজেলায় গ্রামের সংখ্যা মোট ১,২৩৬টি, আর বিদ্যালয়ের সংখ্যা ১১৩৭টি। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ৩ লাখ শিশু। সময় সংবাদ, চাঁদপুর। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৩১ কোটি ৯০ লাখ টাকার অনুদান দিয়েছে জাপানের দাতা সংস্থা জাইকা। এ উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন এবং জাইকার পক্ষে ঢাকায় নিযুক্ত সংস্থাটির প্রধান প্রতিনিধি মিকিও চুক্তিতে সই করেন। এ সময় জাপানের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় শ্রেণীকক্ষের মান উন্নয়ন সহ গণিত ও বিজ্ঞান বিষয়ে শিক্ষাদানে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। অস্ট্রেলিয়া থেকে সিটি গ্রুপের আমদানি করা গমের মান যাচাই এবং এর খালাস কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার গ্রেগ উইলকক। সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়ায় পৌঁছান তিনি। এ সময় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নর্থ সামিট নামে জাহাজে থাকা গমের মান যাচাই শেষে এর খালাস প্রক্রিয়া ঘুরে দেখেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার গ্রেগ উইলকক। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ৫২,৫০০ মেট্রিক টন গম আমদানি করেছে দেশের অন্যতম এই শিল্প প্রতিষ্ঠানটি। একটা এপিডব্লিউ হুইট কুতুবদিয়াতে আসছে ভেসেল, মাদার ভেসেল, এটাকে ভিজিট করার জন্য আসছে। কি দেখবেন স্যার বিষয়টা? হুইট কোয়ালিটি এবং ওনাদের দেশের প্রোডাক্ট বাংলাদেশে আসছে এটা দেখার জন্য। বগুড়ায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটগুলোতে চলছে সার্টিফিকেট বাণিজ্য। মানহীন শিক্ষা ও ব্যবহারিক জ্ঞান না থাকায় কর্মজীবনে দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মাজিদুর রহমানের তথ্য, রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে টেকনোলজিস্টদের চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৯৬ সালে বেসরকারি পর্যায়ে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর গত ২০ বছরে বগুড়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হওয়া এসব প্রতিষ্ঠানে প্রতি বছর ভর্তি হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী, কিন্তু ভর্তির যোগ্যতার তেমন মানদণ্ড না থাকায় শুধুমাত্র সনদ পাবার আশায় ভর্তি হচ্ছেন অনেক শিক্ষার্থী। সে সুযোগে ইনস্টিটিউটের মালিকরাও হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। আর্টস থেকে 2012 সালে পাশ করছি এসএসসি, তো আমি আইএমটিপি প্রতিষ্ঠানে 2012 সালে ভর্তি হয়েছি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আত্মভুক্ত করি, আর স্টেট মেডিকেল আমাদের হিংসার চোখে দেখে, আর যেহেতু বোর্ড আলাদা সেক্ষেত্রে মানও আলাদা হয়। এদিকে ইনস্টিটিউটগুলোতে অভিজ্ঞ শিক্ষক না থাকায় শিক্ষার মান ও ব্যবহারিক জ্ঞান চর্চা নিয়ে প্রশ্ন সরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকদের। আমরা যেমন ইন্টারভিউ করে বের হয়ে কোনো কাজ করতে যায়, কিন্তু ওরা ওই রকম কোনো ইয়ে নেই, সার্টিফিকেট নিয়ে যায় আর কাজ করতে শুরু করে দেয়। ভুলভাল ডায়াগনোসিস করতেছে, আর যেটার খেসারত আমাদের উপর এসে যাচ্ছে। কারিগরি শিক্ষায় যারা মেডিকেল টেকনোলজি শিক্ষা লাভ করতেছে তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই, তাদের শুরুতেই ভুল, এবং এই ভুলের কারণে যারা ডায়াগনোসিস করবে সেই ডায়াগনোসিস সময় ভুল থেকে যাবে। জেলার সিভিল সার্জন বলছেন শিক্ষার মানোন্নয়নে এসব ইনস্টিটিউটগুলোকে মনিটরিং করতে হবে। যেহেতু স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অধীনে ন্যস্ত নয়, সেই জন্য ওই মেডিকেল সায়েন্সে যাদের কারিগরি জ্ঞান পর্যাপ্ত নয়, এই সমস্ত শিক্ষকদেরকে মাধ্যমে তাদেরকে পাঠদান প্রক্রিয়া সম্পন্ন করার কারণে তাদের ওই দিকটাতে অনেক ঘাটতি থেকে যাবে। বগুড়ায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 28টি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে 10টি ও সরকারিভাবে একটি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। সময় সংবাদ, বগুড়া। অবশেষে ময়লা আবর্জনার দুর্গন্ধ থেকে মুক্তি পেতে যাচ্ছে সিলেটের মানুষ। নগরীর বাসাবাড়ির প্রতিদিনের বর্জ্যকে এখন আর খোলা জায়গায় না রেখে সংরক্ষণ করা হবে 4 দেয়ালের আবদ্ধ অত্যাধুনিক ভবনে। এজন্য নগর পরিবেশ স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে 4টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। পরিবেশ বান্ধব এই স্টেশনগুলো নির্মাণে 3 কোটি 80 লাখ টাকা ব্যয় করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। রাস্তার পাশ দিয়ে এমন ময়লা আবর্জনার স্তূপ নগরবাসীর চিরচেনা। দুর্গন্ধের কারণে এর পাশ দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা দুষ্কর। বাধ্য হয়ে পথচারীরা টিস্যু কিংবা কাপড় দিয়ে নাক ঢেকে কোনো মতে পার হয় ডাস্টবিন এলাকাগুলো। এত দুর্গন্ধ খাওয়ার মতো, শহরও এত সুন্দর শহর, একটা মডেল টাউন হয়ে যে এলাকার দুর্গন্ধ থাকে, চলাফেরা করা যায় না। আমাদের তো সবসময় আসা যাওয়া করতে সমস্যা ফেস করতে হয়, এই জন্য যে ময়লা আবর্জনা আর শীত সময় নানান শ্বাসকষ্ট হয়। মাঝে মাঝে বাজার গাড়ি এসে এগুলো সাফ করেও দেয় না, মানুষ এখানে রাস্তায় মাঝে মাঝে ময়লা ফালিয়ে চলে যান। এ অবস্থা থেকে নাগরিকদের মুক্তি দিতে নগরীর রিকাবি বাজার, টিলাগড় ও শাহী ঈদগাহ এলাকায় নির্মাণ করা হয়েছে 3টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। আরেকটি তৈরি হচ্ছে বাগবাড়িতে। পরিবেশ উন্নয়ন করার স্বার্থে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যে 3টা মোটামুটি সম্পূর্ণ হওয়ার পথে, এবং ব্যান্ডলিপটা তারা নিয়ে আসছে পরীক্ষামূলকভাবে, তারা এটা করতেছে। যখন পরীক্ষার পরে এটা কাজ করে তখন এটা চালু হবে। পরিবেশ বান্ধব এই স্টেশনগুলো চালু হলে বাইরে যেমন দুর্গন্ধ ছড়াবে না, তেমনি বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলে জানান সিটি কর্পোরেশনের শীর্ষ এ কর্মকর্তা। প্রাইমারি বর্জ্যটা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে যাবে এবং সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে ওটা আমাদের মূল ডাম্পিং গ্রাউন্ডে যাবে। সেক্ষেত্রে পরিবেশের যে সুরক্ষাটা হবে এবং বর্জ্যটা যে দুর্গন্ধ চতুর্দিকে ছড়াবে না, যত বর্জ্য ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না এবং মানুষ ভালোভাবে চলাচল করতে পারবে। 26.5 বর্গ কিলোমিটার আয়তনের এ নগরে প্রায় 8 লাখ মানুষের বাস। এখানে প্রতিদিন বর্জ্য উৎপাদন হয় 200 থেকে 250 মেট্রিক টন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রাজধানীতে উদযাপিত হলো কীর্তিমান চলচ্চিত্রকার সুভাষ দত্তের 86তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে সুভাষ দত্তকে নিয়ে লেখা স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়। উদ্বোধন করা হয় চলচ্চিত্র শিক্ষা কার্যক্রমের। অনুষ্ঠানে সুভাষ দত্তকে নিয়ে স্মৃতিচারণ করেন আমন্ত্রিত অতিথিরা। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জড়ো হন কিংবদন্তি চলচ্চিত্রকার সুভাষ দত্তের শতাধিক ভক্ত। উপলক্ষ সুভাষ দত্তের জন্মদিন উদযাপন। এরপরেই উন্মোচন করা হয় তাকে নিয়ে লেখা গ্রন্থ। সুতরাং তিনি অরুণোদয়ের অগ্নিসাক্ষী হয়ে রইলেন এর মোড়ক। পাশাপাশি সবাই শ্রদ্ধাভরে স্মরণ করেন সুভাষ দত্তকে। সুভাষ দত্তদের মতো কিংবদন্তির অভাবেই চলচ্চিত্র শিল্পে আজ ভুতুরে অবস্থা বিরাজ করছে বলে স্মৃতিচারণ করেন তারই তৈরি অভিনেত্রী কবরী। সব সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সব মাল্টি স্টোরি অফিস আদালত হ্যান ত্যান মার্কেট সুপার মার্কেট হচ্ছে, কিন্তু আমাদের সিনেমা শিল্পটা দিন দিন মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। এটাই আজ
আজকে দত্তদার এত সুন্দর জন্মদিন মনে করতে গিয়ে দুঃখে ভারাক্রান্ত হচ্ছে। সুস্থ, সংযত ও গাম্ভীর্যপূর্ণ বাংলা চলচ্চিত্র সুভাষ দত্তের হাত ধরেই এসেছিল বলে মনে করেন চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। সুভাষ দত্তের সমস্ত কাজেই একটি জিনিস লক্ষ্য করা নিশ্চয়ই যায়, সেটা হলো এই মননশীল মন এবং নান্দনিক বোধ। পরে প্রদর্শিত হয় সুভাষ দত্তের নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের নির্বাচিত অংশ, আর এর মধ্য দিয়েই দর্শক হৃদয়ে বেঁচে থাকবেন চলচ্চিত্রকার সুভাষ দত্ত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে জয় পেয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। স্থানীয় সময় মঙ্গলবার ভোট গ্রহণ সম্পন্ন হয়। দেশটির সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের 34% লাভ করেছেন ট্রাম্প। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ পেয়েছেন 16% ভোট। অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের চেয়ে 14,000-এরও বেশি ভোট পেয়েছেন বার্নি স্যান্ডার্স। ভোটের 58 ভাগই লাভ করেন তিনি। এর মধ্যে নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্রেটদের ভোটাভুটিতে স্যান্ডার্সের নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন হিলারি ক্লিন্টন। এর আগে আইওয়াতে অনুষ্ঠিত প্রথম প্রাইমারিতে অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন হিলারি ক্লিন্টন। উত্তর কোরিয়া পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জেমস ক্ল্যাপার। যুক্তরাষ্ট্রের সিনেট শুনানিতে তিনি আরও জানান, দেশটি 2015 সালের সেপ্টেম্বর মাসে বন্ধ হয়ে যাওয়া ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লি আবারও চালু করেছে, যে চুল্লি থেকে পারমাণবিক বোমা বানানোর মতো যথেষ্ট প্লুটোনিয়াম পাওয়া যাবে। সোমবার উত্তর কোরিয়া একটি দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর একদিন পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্ল্যাপার এমন তথ্য দিলেন। চলতি বছরের জানুয়ারি মাসে উত্তর কোরিয়া মোট 4টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এতে নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজকে সাম্প্রতিক সময়ে হোয়াইট ওয়াশের স্মৃতি সেমিফাইনালের মঞ্চে আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। একই সঙ্গে সেমিফাইনালে প্রতিপক্ষের দিকে দৃষ্টি না দিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চান এই জুনিয়র টাইগার। আর বিগত ম্যাচগুলোতে বাংলাদেশ ছোটখাটো কিছু ভুল করলেও বিষয়গুলো তারা দ্রুতই শুধরে নেবে বলে প্রত্যাশা করছেন যুবাদের কারিগর উপদেষ্টা স্টুয়ার্ট ল। একটি সেমিফাইনাল, একটি জয়, যেদিকে চোখ বাংলাদেশের জুনিয়র টাইগারদের। সেই স্বপ্ন জয়ের পথে যুবাদের চেনা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যাদের বিপক্ষে সম্প্রতি দারুণ পারফরম্যান্সে ফাইনালের টিকিট পেতে স্বপ্নবাজ করে তুলেছে মিরাজ শান্তদের। কদিন আগে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয় যুবাদের হোয়াইট ওয়াশ করেছে বাংলার যুবারা। তবে দ্বিপক্ষীয় সেই সিরিজ আর বিশ্বকাপের সেমিফাইনালের প্রতিপক্ষকে একভাবে দেখছেন না কারিগরি উপদেষ্টা স্টুয়ার্ট ল। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের যোগ্যতা দিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে, তাই টুর্নামেন্টের এ পর্যায়ে তাদের হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই। আগের ম্যাচগুলোতে ছেলেদের যেই ভুল ত্রুটি ছিল সেগুলো নিয়ে কাজ করছি। ওদের যোগ্যতা ও সামর্থ্য নিয়ে আমি আত্মবিশ্বাসী। এদিকে ক্যারিবিয়ানদের প্রতিপক্ষ হিসাবে পেয়ে উজ্জীবিত জুনিয়র টাইগাররা। পেস বোলিং ডিপার্টমেন্টে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী হলেও সাম্প্রতিককালে তাদের হোয়াইট ওয়াশ করার অভিজ্ঞতা কাজে লাগবে প্রতিপক্ষ বধে, এমনটাই মনে করেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। ওরা পেস বোলিং লাস্ট কয়েকদিন থেকে ভালো বোলিং করতেছে, ঠিক আছে, বাট আমরা ভালো ব্যাটিং করছি, আমাদের ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করতেছে পেস বল। সেমিফাইনালের মতো একটা জায়গা, যে ভালো খেলবে, যে মেন্টালিটি টাফ থাকবে, তারাই জিতবে। আমরা যেহেতু ওদের সাথে ম্যাচ খেলছি এর আগে, ইভেন ওদের ভিডিও দেখছি আমরা, তো আমাদের ওদেরকে আমরা ম্যাক্সিমামই চিনি, সো এটা আমাদের জন্য একটু অ্যাডভান্টেজ। কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে মিরাজ জাকিররা জয় এনে দিলেও ব্যর্থ হয়েছিল টপ অর্ডার। তাই সেমিফাইনালে জুনিয়র টাইগারদের লক্ষ্য ব্যাটিং এ আরো বেশি সচেতন হওয়া আর বড় জুটি গড়া। আর্লি উইকেট যদি পড়ে যায় বা উইকেট যদি না পড়ে, তো আমাদের এনভায়রনমেন্টটা ড্রেসিং রুমে সবসময় একই রকম থাকে। একটা দুইটা ম্যাচ হতেই পারে, এরকম ক্রিকেট খেলা ভালো সময় খারাপ সময় আছে, সো একটা ম্যাচ হয়েছে, তবে আমরা কাজ করতেছি এটা নিয়ে, আশা করতেছি সামনে নেক্সটে ভালোই হবে। বৃহস্পতিবার মিরপুরে আসরের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। 2টি স্বর্ণপদক জিতে অনন্য কৃতিত্ব স্থাপন করেছেন সাঁতারু মাহফুজা আক্তার শিলা। দক্ষিণ এশিয়ান গেমসে সাঁতারে প্রথম স্বর্ণজয়ী বাংলাদেশি তিনি। যশোরের এই কৃতি সন্তানের সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছে অভয়নগর উপজেলার 5 কবর গ্রাম। খুশিতে আত্মহারা তার বাবা মা ও প্রতিবেশীরা চান এই সাফল্যের ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য, শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
মাহফুজা আক্তার দেশের ক্রীড়াঙ্গনে যার পদার্পণ অ্যাথলেটিক্সের 100 মিটার স্প্রিন্টের মধ্য দিয়ে, কিন্তু শীর্ষের প্রতিভা বুঝে ডিসিপ্লিন পরিবর্তন করে তাকে সাঁতারের পরামর্শ দেন স্থানীয় প্রশিক্ষক আব্দুল মান্নান। প্রায় 2 যুগ আগে নেওয়া সিদ্ধান্তটা যে যথোপযুক্ত ছিল তার প্রমাণ মাহফুজা দিয়েছেন ইতিহাস গড়ে। 90-এর দশকে প্রতিযোগিতামূলক সাঁতারে নাম লেখানো মাহফুজা বিকেএসপিতে ভর্তি হন 2003 সালে। শুরু হয় তার সাঁতার যাত্রা। তবে 2006 এসএ গেমসে অংশ নিয়ে পাননি কাঙ্ক্ষিত সাফল্য, কিন্তু অদম্য ইচ্ছা দমাতে পারেনি মাহফুজাকে। 1 দশক পর এসএ গেমসে একটি নয় 2টি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন দেশের সাঁতারে। তার এই সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছে গোটা পরিবার। পুরস্কার পাচ্ছে, আমরা মহা খুশি হতে, জাতির জন্য দেশের জন্য সুনাম অর্জন করতে আমরা মহা খুশি হতে। আমার তো ক্ষমতা ছিল না, তারপরে যতটুকু পারলাম দিলাম কষ্ট করে, দিয়ে এই পর্যন্ত আল্লাহ তাআলা আগে নিয়েছে। এখন দোয়া করি যে যেভাবে ও আগে আছে দেশের জন্য সুনাম করতেছে, আরো সুনাম করুক। মাহফুজার এই কৃতিত্বে উৎসবের লোকালয়ে পরিণত হয়েছে পাঁচকবর গ্রাম। ভালোই, যেটা করেছে ভালো করেছে, আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। আমার বোন আজকে এই দেশের জন্য খুব গর্বের বিষয় যে আমার বোন আজকে 2টা সেই সোনা জয় করেছে, ফার্স্ট হয়েছে। এই জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই। এদিকে শুধু আনন্দ উল্লাসের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না যশোরবাসী। এই সাফল্যে মাহফুজাকে বিরচিত সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। যশোরের অভয়নগরবাসী, ক্রীড়ামোদী সকলেই অপেক্ষা করছি তা সে কখন ফিরে আসবে। ফিরে আসলেই আমরা ব্যাপক প্রস্তুতি অলরেডি গ্রহণ করেছি, ব্যাপক সম্বর্ধনা আমরা দিব। মাইকিং শুরু হয়েছে, প্রচার প্রচারণা চলছে, আমরা শুধু অপেক্ষা করছি মাহফুজা খাতুন শিলা কখন আমাদের মাঝে ফিরে আসবে। এর আগে 2008 ও 2009 ইন্দো বাংলা গেমসে 2টি স্বর্ণ পদক জেতেন মাহফুজা, আর 2010 এসএ গেমসে জিতেছিলেন রৌপ্য পদক। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কয়েক দফা পরিবর্তনের পরও মগবাজার মৌচাক ফ্লাইওভারের নকশায় ঘাটতি, সুফল পাওয়া নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। প্রকল্পের প্রয়োজনেই বাড়ছে সময় ও ব্যয়, বলছেন পরিচালক। বাংলাদেশে প্রতি বছর প্রায় 12,000 নারী আক্রান্ত হচ্ছেন জরায়ু মুখ ক্যান্সারে, মারা যান 6,500। অসচেতনতায় বাড়ছে রোগের ভয়াবহতা। বিভিন্ন পদক্ষেপের পরও নিম্নমুখী দেশের পুঁজিবাজার, লেনদেন বাড়লেও কমছে শেয়ারের দর। দায়িত্বহীন মন্তব্যই অস্থিরতার কারণ, বলছেন সংশ্লিষ্টরা। নেত্রকোনায় স্টুডিও ব্যবসার আড়ালে কিশোরীদের অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ চাকরিচ্যুত বিজিবি সদস্যের বিরুদ্ধে। ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়। এবং চাঁদপুরে এবছর নতুন 31টি প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু। শিক্ষার সুযোগ পাচ্ছে শতাধিক গ্রামের কয়েক হাজার শিশু। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।